অন্তর্বর্তী সরকারের সময় ঘুরে দাঁড়াতে পারেনি দেশের অর্থনীতি। ক্ষত মেরামতে দলগুলোকে বাস্তবসম্মত ইশতেহার দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আমাদের জনগণের যা প্রয়োজন, দেশের যা প্রয়োজন, দেশের সামনে আমাদের যে লং টার্ম উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধি, তার সাথে মিলে সবকিছুর সামঞ্জস্যে একটা ব্যালেন্সড কন্টেন্ট আছে নাকি, ভিশন আছে নাকি, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। নির্বাচনে এগিয়ে এলো রাজধানীর অধিকাংশ থানায় গাড়ির সংকট। হাতে গোনা টহল টিমের সীমিত নজরদারিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ। আইনি সীমাবদ্ধতায় নির্বাচনী পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। নিয়ম মেনে ইসির সক্ষমতা বাড়াতে সহায়তা দিচ্ছে সংস্থাটি। ঘন কুয়াশায় বাস ট্রাক সংঘর্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে ৩ জন নিহত। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল একজনের। কুমিল্লায় বাস উল্টে 2 জনের মৃত্যু। এবং দেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব থেকে কর্মী ফেরত আসা বাড়ছে। অদক্ষ শ্রমিককে প্রবাসী আয়ে ভাটা, ব্যবস্থা নেওয়ার তাগিদ। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজনের সঙ্গে আছে আমি সানি মৃধা। অর্থনৈতিক সংকটের মধ্যেই দরজায় কড়া নাড়ছে নির্বাচন। কাগজে কলমে কিছু সূচকে উন্নতি হলেও অধিকাংশ ক্ষেত্রেই সফল হতে পারেনি অন্তর্বর্তী সরকার। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারের দিকে তাকিয়ে আছে সাধারণ মানুষ। অর্থনীতিবিদরা বলছেন, সংকটের এই সময় ইশতেহারের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে অর্থনীতিকে। পাশাপাশি থাকতে হবে বাস্তবায়নের সুস্পষ্ট পরিকল্পনা। বিস্তারিত নাইম কামালের প্রতিবেদনে। অর্থনীতিতে বড় 6টি ক্ষত রেখেই গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যায় আওয়ামী লীগ সরকার। উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব, খেলাপি ঋণ, দুর্বল রাজস্ব, লাগামহীন অর্থ পাচার এবং তলানিতে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভ, এসব সংকটের আসল চিত্র উদ্ঘাটনেই বছর পার করেছে অন্তর্বর্তী সরকার। এছাড়া দুর্বল বিনিয়োগ সহ নানা কারণে এখনো ঘুরে দাঁড়াতে পারেনি দেশের অর্থনীতি। তবে স্বল্প সময়ে বেশ কিছু সংস্কার কাজ হাতে নেয় অন্তর্বর্তী সরকার। ধীরগতিতে হলেও কমে আসে মূল্যস্ফীতি। সরকারি হিসাব বলছে, 2024 সালের নভেম্বরের 11.83% মূল্যস্ফীতি থেকে সদ্য বিদায়ী বছরের নভেম্বরে গড় মূল্যস্ফীতি নেমেছে 8.29%। তবে একই সময়ে মজুরি প্রবৃদ্ধি কমায় সাধারণ মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতা বাড়েনি। দেশের অর্থনীতির যখন এই হাল, তখনই দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে নির্বাচনী ইশতেহার প্রায় চূড়ান্ত করেছে রাজনৈতিক দলগুলো। কিন্তু তাতে কতটা জায়গা পাবে অর্থনৈতিক কর্মপরিকল্পনা? অর্থনীতিবিদরা বলছেন, কেবল ক্ষমতায় যাওয়ার অঙ্গীকার নয়, অর্থনীতির ক্ষত মেরামতে স্পষ্ট ও বাস্তবসম্মত ইশতেহার থাকতে হবে দলগুলোর। রাজনৈতিক ইশতেহারের ভেতরে অর্থনৈতিক পুনরুদ্ধারের দর্শনটাও যেমন থাকবে, একই রকমভাবে নীতির একটা কাঠামোগত ধারণাও তারা এখানে দেবেন। কারণ অর্থনীতির ভিতরে এখন অনেকগুলো বিষয়কে গুরুত্বপূর্ণ জায়গায় দেখতে হবে। একটা বড় জায়গা হলো সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা। দ্বিতীয় আছে হলো নিঃসন্দেহে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। জনসাধারণ যদি একটি বিষয় চায়, তাহলে সেটা হলো যে মূল্যস্ফীতি থেকে তাদেরকে একটু হলেও স্বস্তির ভিতরে আনা, বিনিয়োগে চাঞ্চল্য আনা। আমরা দেখছি প্রাইভেট সেক্টরের ক্রেডিট আপটেক বলি আর ক্যাপিটাল মেশিনারিজ বলি বা তার সক্ষমতা বৃদ্ধি বলি, সব জায়গায় এক ধরনের কিন্তু স্থবিরতা কাজ করছে। সো এই জায়গাটাতে তাদেরকে চাঞ্চল্য আনার জন্য তাদেরকে বলতে হবে যে তারা কি করবেন যাতে করে প্রাইভেট সেক্টরের যে বিনিয়োগ, সেই বিনিয়োগটা চাঞ্চল্য আসে। অতীতের নির্বাচনের ইশতেহার বিশ্লেষণে দেখা গেছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, কৃষি ও গ্রামগঞ্জের উন্নয়ন, শিল্প ও বাণিজ্য এবং অবকাঠামো উন্নয়ন বেশি গুরুত্ব পেয়েছে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতিতে। তবে এমন আশ্বাস মানুষের কাছে কতটা বিশ্বাসযোগ্য, সে নিয়ে প্রশ্ন বরাবরের। আমার ইশতেহার এক জিনিস, কি করব, কিন্তু সেটা কিভাবে বাস্তবায়ন করব, সাথে সাথে যদি ভোটারদেরকে সেটাও আমরা না বলি, তাহলে কিন্তু ইশতেহার বাস্তবায়িত হবে নাকি, পূর্বের অভিজ্ঞতার ভিত্তিতে মানুষের মনে সংশয় থেকে যেতেই পারে। সেই ইশতেহারে কি আছে অর্থনৈতিক দিক থেকে, সেটা কি আমাদের জনগণের যা প্রয়োজন, দেশের যা প্রয়োজন, দেশের সামনে আমাদের যে
লং টার্ম উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধি তার সাথে মিলে সব কিছুর সামঞ্জস্যে একটা ব্যালেন্সড কন্টেন্ট আছে নাকি, ভিশন আছে নাকি, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টরা বলছেন, এবার ভোটে অন্যান্য অনেক বিষয়ের সঙ্গে অর্থনীতির উন্নয়নে দেওয়া পরিকল্পনার প্রভাবক হিসেবে ভূমিকা রাখবে। সংকটের চিত্র আর উত্তরণের পথ, এই দুইয়ের মাঝেই দাঁড়িয়ে আছে নির্বাচনী ইশতেহারের অর্থনীতি। কে কি দিচ্ছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কে কিভাবে তা বাস্তবায়ন করবেন। সর্বমহলে প্রশ্ন এখন একটাই, নির্বাচনী ইশতেহারের ভাষা বদলালেও বাস্তবতা বদলাবে তো? নাঈম কামাল, এখন, ঢাকা। নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তেজনা। বিভিন্ন এলাকায় টার্গেট কিলিং, প্রার্থীদের হুমকি, এমনকি প্রার্থী ও সমর্থকদের গুলি করে হত্যার ঘটনায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষায় কতটা প্রস্তুত পুলিশ প্রশাসন? বিস্তারিত আরিফ হোসেনের প্রতিবেদনে। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে সহিংসতার আশঙ্কা। দেশের বিভিন্ন স্থানে প্রার্থীদের উপর হুমকি, হামলা এবং প্রাণহানির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রাতে চলাচলে সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের মধ্যে দেখা যাচ্ছে চরম নিরাপত্তাহীনতা। নির্বাচনের প্রার্থী, তাদের সমর্থক ও জুলাই যোদ্ধাদের ওপর একের পর এক হুমকি কাঁপন ধরাচ্ছে মানুষের বুকে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত টার্গেট কিলিংয়ের সংখ্যা নিয়েও কথা বলছে বিভিন্ন মহল। যদিও এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তৎপর থাকার কথা জানিয়েছে পুলিশ। এমন পরিস্থিতিতে কতটুকু প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী দেখতে আমরা ঘুরে আসতে চাই রাজধানীর আদাবর থানায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের যেমন জীবনের হুমকি রয়েছে, তেমনি টার্গেট কিলিংয়েরও হুমকি দেওয়া হচ্ছে। এছাড়া ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যেতে না পারেন সেজন্য বিভিন্ন মহল হুমকি ধামকি দিচ্ছেন ভোটারদের। আমরা দেখতে চাই রাজধানীর থানাগুলো এই নির্বাচনকে নিরাপদ রাখতে এবং ভোটারদের ঝুঁকিমুক্ত ভোট কেন্দ্র দিতে কতটুকু প্রস্তুত। মাত্র 4টি টহল টিম ও প্রায় 100 জন সদস্য নিয়ে চলছে এই থানা। ক্রাইম এলাকা বাংলাদেশের ভিতরে, এই ঢাকা শহরের ভিতরে 50টা থানার মধ্যে আদাবর এবং মোহাম্মদপুর থানা সে ব্রিটিশ আমল থেকে ক্রিটিক্যাল, এখনও সে ক্রিটিক্যাল। এবার একটু খোঁজ নেওয়া যাক মোহাম্মদপুর থানায়। এই থানায় মাত্র 9টি টহল টিম থাকলেও অধিকাংশ পুলিশ এসেছে ঢাকার বাইরে থেকে। লেগুনা ও হাতে গোড়া কয়েকটি গাড়ি দিয়েই নিতে হচ্ছে এই এলাকার নির্বাচনের প্রস্তুতি। এর আগে পোস্টিং ছিল কোথায়? এর আগে ছিলাম খুলনা। খুলনায়। ঢাকায় কি প্রথম? আচ্ছা, ওই আপনারা ফোন দিবে, এখন আমার কাছে নাই। আমি ঢাকার খুলনার চ্যালেঞ্জটা একটু বলেন তো। চ্যালেঞ্জ সমান। এমন চিত্র রাজধানীর অধিকাংশ থানার। ঢাল নেই, তলোয়ার নেই, যেন নিধিরাম সর্দার। কাগজে কলমে 1443টি গাড়ি থাকার কথা থাকলেও অধিকাংশ নষ্ট ও সিনিয়র অফিসারদের ব্যবহারের জন্য। দ্রুত রেসপন্স টিম কিভাবে কাজ করবে, পুলিশ কত দ্রুত কেন্দ্রগুলোতে যেতে পারে, সবগুলো জিনিস মাথায় রেখে আমরা কিন্তু কেন্দ্রগুলোকে ভাগ করেছি। তো যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই আমাদের যথেষ্ট সতর্কতা থাকবে এবং সেই অনুযায়ী আমরা কেন্দ্রগুলোকে ভাগ করছি। শুধু ঢাকা নয়, প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন স্থানে। পুলিশের প্রস্তুতি কি? যারা টার্গেট কিলিংয়ের সাথে জড়িত এরকম তালিকা আমরা ইতিপূর্বে করেছি এবং অনেকেই গোয়েন্দা নজরদারিতে, আমাদের গোয়েন্দা নজরদারিতে আছে এবং কিছু লোককে কিন্তু ইতিপূর্বে গ্রেফতারও করা হয়েছে। তো এই জিনিসটা আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি। পুলিশের একার পক্ষে এত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, দরকার সমন্বিত উদ্যোগ, বলছে নিরাপত্তা বিশ্লেষকরা। আমি খুবই হতাশ এই রিসেন্ট কয়েকটা ঘটনা দেখে। ওসমান হাদির মৃত্যুটা এবং আরও 2-1টা টার্গেট কিলিং হয়েছে। এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না এবং এটা ভোটারদের মনে একটা ভীতি সৃষ্টি করবে এবং আমি মনে করি যে গোষ্ঠীটা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন চায় না। সহিংসতার আশঙ্কার মাঝেই নির্বাচন সামনে রেখে পুলিশের প্রস্তুতির উপর তাকিয়ে দেশবাসী। শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখা যায় সেটাই নির্ধারণ করবে নির্বাচনের পরিবেশ। আরিফ হোসেন, এখন, ঢাকা। আইনি সীমাবদ্ধতার কারণেই বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। বৃহস্পতিবার নিউ ইয়র্কের জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজরিক জানিয়েছেন, নিরাপত্তা পরিষদ বা সাধারণ পরিষদের মতো উচ্চ পর্যায়ের সুনির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া সরাসরি পর্যবেক্ষক পাঠাতে পারে না জাতিসংঘ। তবে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থেকে ব্যালট প্রকল্পের মাধ্যমে ইসির সক্ষমতা বাড়াতে সংস্থাটি সহায়তা দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। নিউ ইয়র্ক থেকে আব্দুল আহাদের প্রতিবেদন।
নিউ ইয়র্কে জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার বাংলাদেশে নির্বাচন ও পরবর্তী পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন করা হয়। নির্বাচন পর্যবেক্ষক পাঠানো নিয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডোজারিক স্পষ্ট করেন সংস্থাটির আইনি সীমাবদ্ধতার কথা। তিনি জানান, কোনো দেশে পর্যবেক্ষক পাঠাতে হলে জাতিসংঘের প্রধান শাখাগুলোর অনুমোদনের প্রয়োজন হয়। UN does not send observers to elections unless there is a certain mandate given to us by one of the legislative bodies. The UN office in Bangladesh has been working with the government to give technical support to ensure the broadest possible participation, to ensure that the election goes well. মুখপাত্র আরও জানান, সরাসরি পর্যবেক্ষক না থাকলেও ব্যালট প্রকল্পের মাধ্যমে কাজ করছে জাতিসংঘ, যেখানে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়ানো, সংখ্যালঘু, নারী ও তরুণ ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং অপতথ্য বা হেইট স্পিচ মোকাবেলায় জোর দেওয়া হচ্ছে। We are, however, supporting the Electoral Commission through a project called Ballot, promoting the inclusion and participation of vulnerable and underrepresented groups, including minorities, youth and first-time voters, persons with disabilities and older people. এদিকে জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার নির্দেশে হত্যাযোগ্য এবং সাজা নিয়ে জানতে চাওয়া হলে মুখপাত্র বলেন, বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ জাতিসংঘের কাজ নয়। is not the justice system in Bangladesh. I think our High Commissioner for Human Rights has spoken out very clearly on that issue. এছাড়া নির্বাচনের বৈধতা বা ফলাফলের বিষয়ে জাতিসংঘ কোনো মন্তব্য করবে না বলেও জানান তিনি। গণতন্ত্রে উত্তরণের পথে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় জাতিসংঘ, আর এজন্য সব ধরনের টেকনিক্যাল সাপোর্ট দিতে চায় বিশ্ব সংস্থাটি। আব্দুল আহাদ, এখন জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সাত উপজেলা, ৭৭টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা গঠিত সাতক্ষীরার 4টি সংসদীয় আসন। এই জেলায় মোট ভোটার 18,16,000-এর বেশি। সুন্দরবনের সম্পদ আহরণ, পর্যটন, ফসল চাষ ও মাছ উৎপাদন দেশসারা হলেও নদী ভাঙন, বারবার প্রাকৃতিক দুর্যোগ, বেড়িবাঁধ ভেঙে লোকালয় লবণ পানি প্রবেশ আর কর্মসংস্থানের অভাব এই জেলার নিত্যদিনের বাস্তবতা। আসন্ন জাতীয় নির্বাচনে সব সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন এমন জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান সাতক্ষীরার ভোটাররা। এই জেলার নির্বাচনী হাওয়া কেমন সে খবর জানাতে সাতক্ষীরা 3 আসন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, জানাবেন যে এই আসনের মূল সংকটগুলো কি কি, সেই সাথে ভোটাররা কি বলছেন, তাদের প্রত্যাশা কেমন প্রার্থীদের কাছ থেকে? সানি, আমি আজকে রয়েছি সাতক্ষীরা 3 আসনে। এটি সাতক্ষীরা অন্যতম একটি বড় আসন। সাতক্ষীরার উপকূলীয় উপজেলা আশাশুনি এবং কালীগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে মোট ভোটার প্রায় 4,98,000-এর বেশি। এই আসনটিতে সবচেয়ে বড় যে সমস্যাটি সেটি হচ্ছে এখানে সুপেয় খাবার পানির সংকট রয়েছে। এখানকার অধিকাংশ এলাকাগুলোতে কিন্তু লবণাক্ত পানি এবং ভূগর্ভস্থ পানিও কিন্তু লবণাক্ত, যার ফলে এখানে কিন্তু খাবার পানির দীর্ঘদিনের সংকটটি রয়েছে। একই সাথে এখানকার যে বেড়িবাঁধগুলো রয়েছে, দুর্বল বেড়িবাঁধ, নদীর পাশে যে বেড়িবাঁধগুলো সেইগুলো ভেঙে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আশাশুনি উপজেলার যে বেড়িবাঁধগুলো রয়েছে। সেই বেড়িবাঁধগুলো ভেঙে কিন্তু বিস্তীর্ণ লোকালয়ের এলাকায় কিন্তু প্রতি বছরই লবণ পানি প্রবেশ করে, যার ফলে এখানকার পরিবেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। একই সাথে বারবার প্রাকৃতিক দুর্যোগ এই উপকূলীয় এলাকাগুলোতে আঘাত হানার কারণে এখানকার অবকাঠামোগত নানা সমস্যা রয়েছে। বিশেষ করে এখানকার হাসপাতাল ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা সব মিলিয়ে কিন্তু একটি দুর্যোগ প্রবণ যে এলাকা, সেই এলাকা কিন্তু এই উপজেলা আশাশুনি এবং কালীগঞ্জ। এই এলাকাগুলোর যারা ভোটার রয়েছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে তাদের যে জনপ্রতিনিধিদের কাছে তাদের দাবি ছিল যে এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেটি তারা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবেন। যদিও এখানকার বিগত সময়ে সরকারগুলো যে সমস্ত জনপ্রতিনিধিরা ছিলেন তারা কিন্তু যে আশ্বাসগুলো তাদের দিয়েছিলেন সেগুলো সব বাস্তবায়ন হয়নি এবং তাদের যে নতুন করে প্রত্যাশা, আগামী নতুন সরকারের যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন, তারা যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, তারা যেন তাদের এই সমস্যাগুলো নিয়ে কার্যকরভাবে কাজ করে, সংসদে এটি নিয়ে আলোচনা করে এবং এটি সমাধানে কার্যকর পদক্ষেপ সরকার গ্রহণ করে, এমন আশা নিয়ে তারা কিন্তু আগামীতে
আবারও ভোটের মাধ্যমে তাদের নতুন জনপ্রতিনিধি তারা নির্বাচিত করতে চান। তো এই এলাকাগুলোতে সবচেয়ে বড় সংকটটি হচ্ছে এই দুর্যোগকালীন সমস্যা এবং এখানে অবকাঠামোগত সমস্যা এবং এই যে দুর্যোগকালীন সময় তারা আশ্রয় কেন্দ্রের কথা বলছিলেন, এখানে হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেই, এখানকার যে দুর্বল বেড়িবাঁধগুলো সেটি নতুন করে নির্মাণের জন্য তারা কথা বলছেন। একই সাথে নতুন ব্রিজ সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা তারা বারবার দাবি তুলেছেন। তো আজকে বিকেল 4টায় আমরা এ বিষয়ে এখানকার যারা ভোটার রয়েছেন এবং যারা জনপ্রতিনিধি যারা আগামীতে নির্বাচন করতে চান সেই সমস্ত জনপ্রতিনিধিদের রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে আমরা কথা বলবো বিকেল 4টায়। সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সেই অনুষ্ঠানটি দেখার জন্য। ঘন কুয়াশায় চট্টগ্রামের মিরসরাই, কুমিল্লার ইলিয়টগঞ্জ ও মুন্সিগঞ্জের নিমতলিতে সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন, আহত অন্তত 35 জন। রাত 3টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বারুইয়ারহাট বাস ও ট্রাকের সংঘর্ষে 3 জন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 7 জন। পুলিশ জানিয়েছে সেন্ট মার্টিন পরিবহনের ডাবল ডেকার একটি বাস চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। এ সময় ফেরি থেকে ব্রিজ এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এদিকে ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের সিরাজদি খানের থেমে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় 1 জন নিহত হয়েছে, আহত অন্তত 15 জন। এছাড়া কুমিল্লার ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে একটি বাস উল্টে 2 জন মৃত্যু হয়েছে, আহত অন্তত 12 জন। উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। একদিনের ব্যবধানে তাপমাত্রা নেমেছে 6.9 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার ঠান্ডা বাতাসে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। এদিকে শীত বাড়ায় জমছে জেলার পর্যটন শিল্পেও। আরও জানবো লুৎফর রহমানের কাছ থেকে। লুৎফর, জানাবেন যে পঞ্চগড়ের আবহাওয়া পরিস্থিতি কেমন, পর্যটকদের ভিড় কেমন দেখছেন? সানি, আজ শুরুতে আজকের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি জানিয়ে দিয়ে আজ দেশের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়াতে 6.8 ডিগ্রি সেলসিয়াস। এটি কিন্তু পঞ্চগড়ের এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা এবং আমরা দেখেছি শীত এলেই কিন্তু বরাবরই হিমালয় কন্যা পঞ্চগড়ে দেশের যে সর্বনিম্ন তাপমাত্রা বেশিরভাগ সময় কিন্তু সেটি বিরাজ করে। এবং গত কয়েকদিনের যদি শীতের চিত্রের কথা বলি, গত কয়েকদিনে প্রচণ্ড ঘন কুয়াশা এবং উত্তরে যে ঠান্ডা বাতাস এই কারণে শীতের যে তীব্রতা অনেক গুণে বেড়েছে এবং পৌষের যে দাপট সেটি কিন্তু এই জনজীবনে একটি দারুণ প্রভাব ফেলেছে এবং জনদুর্ভোগ নেমে এসেছে। আমরা দেখেছি জনজীবনের পাশাপাশি জীবজীবনেও কিন্তু এর প্রভাব পড়েছে। বিশেষ করে পঞ্চগড়ে যারা খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা কিন্তু বিপাকে পড়েছেন। যদি দৈনিক আয় নির্ভর মানুষের কথা বলি, এই জেলার বিরাট অঙ্কের মানুষ কিন্তু শ্রমজীবী মানুষ। শিল্প কারখানা না থাকায় তাদের কিন্তু ছোট ছোট কাজ করে জীবিকা নির্বাহ করতে হয়। এই কারণে কিন্তু এই জেলার মানুষের দুর্ভোগটা অনেক বেশি। তার পাশাপাশি শীতের বিপরীত চিত্র রয়েছে, কারণ এই শীত এলে কিন্তু যারা প্রকৃতিপ্রেমী তারা শীত উপভোগ করবার জন্য পঞ্চগড়ে ছুটে আসেন। আর এই মুহূর্তে কিন্তু সূর্যের দেখা মিলেছে এবং তাপমাত্রা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। তো সানি, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র। পঞ্চগড় থেকে শীতের খবর জানাচ্ছিলেন সহকর্মী। শীতকালীন সবজির দামে লাগাম টানা যাচ্ছে না, সরবরাহ ভালো হলেও বাড়ছে দাম। ছুটির দিনও বাজার পরিস্থিতি জানাতে রাজধানী কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি আল রাহিদ। রাব্বি, জানাবেন যে সবজির দরদাম কেমন, সেই সাথে বাজারে শীতকালীন সবজির সরবরাহ কেমন দেখছেন? সানি, এখন বর্তমানে শীতকালীন সবজির ভরা মৌসুম চলছে। সারা দেশের কৃষকরা সবজি ক্ষেত থেকে সবজি তুলছেন এবং যার ফলে রাজধানী ঢাকা সহ সারা দেশের যে পাইকারি এবং খুচরা বাজারগুলো রয়েছে সেখানে সবজির সরবরাহ বেড়েছে, যার ফলে দাম অনেকটাই কমেছে এবং যা বলা যায় যে এর আগে যে দাম ছিল তার থেকে দাম এখন অর্ধেকে নেমেছে। তবে গত কয়েকদিন থেকে সবজির দাম আবার ফের বেড়েছে। আমি যদি আপনাকে বলি তাহলে ফুলকপি গত কয়েকদিন আগে যেখানে 20 টাকায় বিক্রি হচ্ছিল
সেখানে এখন বর্তমানে ফুলকপি বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা। এবং আমি যদি বেগুনের কথা বলি, বেগুন গত সপ্তাহে বিক্রি হয়েছে প্রায় 70 টাকায়, এখন বর্তমানে 80 টাকায়। এছাড়া শিম প্রায় 40 টাকায় বিক্রি হচ্ছে, 40 থেকে 70 টাকার মধ্যে শিম বিক্রি হচ্ছে। এবং টমেটোর ক্ষেত্রে টমেটো বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়, যে টমেটো গত বছর এই মৌসুমের এই সময় ছিল প্রায় 50 থেকে 60 টাকা। এছাড়া যদি আমি মূলার কথা বলি, তাহলে মূলা গত সপ্তাহে বিক্রি হয়েছে প্রায় 40 টাকায় এবং এ সপ্তাহে বিক্রি হচ্ছে 50 টাকায়। গড় হারে প্রতিটি সবজির দাম 10 থেকে 20 টাকা করে বেড়েছে। এছাড়া যদি আমি বলি এছাড়া যদি আমি মাছ এবং মাংসের কথা বলি, তাহলে আপনি জানতে পারবেন যে মাছের দাম, বিশেষ করে পাঙ্গাস মাছের দাম রয়েছে, পাঙ্গাস মাছের দাম গত সপ্তাহে থেকে এই সপ্তাহে কিছুটা কমেছে। এবং মাংসের কথা যদি বলি, তাহলে মাংসের ক্ষেত্রে গরুর মাংস যেখানে 700 টাকা ছিল গত সপ্তাহে, এই সপ্তাহে 50 টাকা বেড়ে প্রায় 750 টাকা। এবং খাসির মাংসের ক্ষেত্রেও সেম 1200 টাকা ছিল এবং এই সপ্তাহে প্রায় 1250 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও সারা দেশে যে দেশ থেকে যে সবজি পাইকারি এবং খুচরা বাজারে রাজধানীতে আসছে এবং সেই সবজির দাম আমরা জানলাম। আমরা এই মুহূর্তে সারা দেশে, বিশেষ করে খুলনার সবজির বাজার জানতে এই মুহূর্তে আমার সহকর্মী রামিম চৌধুরীর কাছে যাচ্ছি। রামিম, আপনি জানাবেন যে খুলনার বাজারের সর্বশেষ পরিস্থিতি। শীতের এই সময়টাতে সবজির যে সরবরাহ বা দাম থাকার কথা রয়েছে সেটি কিন্তু এখন নেই, একেবারেই নেই বলে চলে। খুলনার বাজারে কিন্তু আজকে আমরা সকাল থেকেই দেখেছি যে বিভিন্ন ধরনের যে সবজি রয়েছে সেই সবজিতে কিন্তু দাম অনেকটাই বেশি রয়েছে। আজকে আমরা যে বাজারটিতে রয়েছি সেই বাজারে কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু সবজি যে দোকানগুলো রয়েছে সেখানে সবজির যে সরবরাহ সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত কিন্তু যেখান থেকে তারা সবজি মূলত আনেন যে পাইকারি আড়তগুলো থেকে, সেই জায়গাগুলোতে নাকি সবজির সরবরাহ কিছুটা কম রয়েছে, যার ফলে সবজির দাম কিন্তু বেশ চড়া রয়েছে বললেই চলে। কারণ শীতের এই সময়টাতে কিন্তু সবজি বেশ সস্তা থাকার কথা এবং এখানে সবজির যে সরবরাহ সেটি অনেকটাই ভালো থাকার কথা, কিন্তু সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আজকে শীতকালীন যে সবজিগুলো রয়েছে, যেমন বাঁধাকপি প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 30 টাকা, ফুলকপি বিক্রি করা হচ্ছে 40 টাকা, এছাড়াও টমেটো কিন্তু প্রতি কেজি 80 থেকে 100 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এছাড়াও শসা আজকে বিক্রি করা হচ্ছে কিন্তু 100 টাকা করে প্রতি কেজি। এছাড়াও বাজারে আমরা দেখছি যে মূলা কিন্তু বিক্রি করা হচ্ছে 40 টাকা, সিম 70 টাকা, উচ্ছে বিক্রি করা হচ্ছে 60 টাকা, এছাড়াও লাউ প্রতি পিস বিক্রি করা হচ্ছে 50 টাকা, বেগুন 50 টাকা করে প্রতি কেজি। সব মিলিয়ে বললে চলে যে বেশিরভাগ সবজি কিন্তু 50 ঊর্ধ্ব দাম রয়েছে। এবং কাঁচামরিচের দাম আমরা দেখছি কিন্তু আজকেও বেশ চড়া রয়েছে। কাঁচামরিচ কিন্তু প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 120 টাকা করে প্রতি কেজি। সব মিলিয়ে বললে চলে যে শীতকালীন যে সবজিগুলো রয়েছে, শীতের সবজির সরবরাহ এখানে কিছুটা কম, এমন অজুহাতে কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রায় 10 টাকা করে প্রতি কেজিতে দাম বেশি হচ্ছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর। শীতকালীন সবজির দরদাম জানাতে রাজধানীর কারওয়ান বাজার ও খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। বর্তমানে বাংলাদেশিদের জন্য চালু থাকা অন্যতম শ্রম বাজার সৌদি আরবও বাড়ছে অবৈধ হবার প্রবণতা। সদ্য সমাপ্ত বছরের দৃষ্টিতে গেছেন 7 লাখের বেশি কর্মী। গত 5 মাসে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছেন দেশটির প্রবাসীরা। বিপরীতে 2024-25 সালে প্রায় 1 লাখ কর্মীকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। অস্থিরতা কাটাতে সঠিকভাবে অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়ার তাগিদ অভিবাসন বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। বাংলাদেশি কর্মী গমনের অন্যতম শ্রমবাজার সৌদি আরব। বৈধভাবে কাজ করার স্বপ্ন নিয়ে সেখানে গিয়েছিলেন কক্সবাজারের খুরশেদ আলম। খরচ হয় তার প্রায় 5 লাখ টাকা, কিন্তু সেখানে গিয়ে দেখেন বাস্তবতা ভিন্ন। দালালের করা মৌখিক চুক্তি অনুযায়ী কাজ না পেয়ে ভিসা নবায়ন করেন অন্যত্র। সেই মালিককে দিতে হয় মাসিক কমিশন। অর্থ পরিশোধে গড়বড় হতেই বিপত্তি।
ভিসা বাতিল, এমনকি জেল জরিমানা সহ দেশে ফেরার মতো দুর্ভাগ্য বরণ করতে হয় তাকে। আমার টাকাগুলো আমি কিভাবে শোধ করব? যারা পতিতা তারা কোনো বুঝবে না। আমি আমাকে যারা নিচ্ছে তাদের বিচার চাই। এক এক মালিকের এক এক রকম বিজেট। কেউ নেয় 500 টাকা মাসে, কেউ নেয় 600 টাকা, কেউ নেয় 400 টাকা, কেউ নেয় 300 টাকা। এখানে মালিক বুঝে। দরকার হলে একজন, ভিসা বাইরে করে 10টা। অনেকজন লোকের দরকার, একজনকে কাজ করতে আর 9 জন লোক বাইরে। কিছুদিন পরে মনে করেন পুলিশের ধরবো, দিয়ে ফাটাই দিব, তোর ভিসা নাই। সদ্য সমাপ্ত বছরে বহির্বিশ্বে জনশক্তি রপ্তানি হয়েছে প্রায় 11,26,000। এর মধ্যে কেবল সৌদি আরবে গেছেন 7,51,000-এর বেশি কর্মী। গেল অর্থ বছরে রেমিটেন্স পাঠানোর দিক থেকেও সৌদি প্রবাসীরা এগিয়ে। গত জুলাই থেকে নভেম্বর পর্যন্ত দেশটি থেকে $205 কোটি বেশি রেমিটেন্স এসেছে। 2024-25 অর্থ বছরে 426 কোটি 42 লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন সৌদি প্রবাসীরা। কিন্তু সর্বোচ্চ রেমিটেন্স আসা দেশটির শ্রমবাজারও টেকসই হচ্ছে না। গেল 2 বছরে জেল জরিমানা আদায় সহ 1 লাখের মতো শ্রমিক ফেরত পাঠিয়েছে দেশটি। নতুন করে 3 মাসের ইকামার ফাঁদে পড়েও নিঃস্ব হচ্ছেন বহু কর্মী। অভিবাসন সংশ্লিষ্টরা রাষ্ট্রের গাফিলতিকেই দুষছেন। রাতারাতি কিছু কোম্পানি গজিয়ে উঠেছে সৌদি আরবে, তারা বলছে চাকরি আছে, কাজ আছে, কিন্তু যাওয়ার পর তারা কাজ পাচ্ছে না। এই যে সাধারণ মানুষ সর্বশান্ত হচ্ছে, আমি মনে করি রাষ্ট্রের এই বিষয়ে আসলে অনুসন্ধান করা দরকার এবং আমাদের দূতাবাস, আমাদের মন্ত্রণালয় সবাই মিলে সৌদি আরবে গিয়ে আমাদের কর্মীরা যেন শূন্য হাতে ফেরত না আসে সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। সৌদি আরবে ফিরে আসা মানুষের গল্পগুলা আমাদের সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের বা মন্ত্রণালয়ে শোনা উচিত। কেন ফিরে আসে? কোনো রিক্রুটিং এজেন্সির গাফিলতির কারণে এরা ফিরে আসে, তাহলে তাদের ব্যবস্থা নিতে হবে। এমনকি দূতাবাসের দায়িত্বহীনতার যদি কোনো ঘাটতি থাকে তাহলে দূতাবাসের ব্যবস্থা নিতে হবে। শ্রমিক প্রেরণকারী প্রতিষ্ঠানগুলো বলছে কিছু প্রবাসীর ভিসা সোর্সিং ও স্বজনদের মাধ্যমে পাওয়া ভিসাগুলোতেই ঝুঁকি বেশি। যদিও সৌদি যাওয়ার আগে এখন দিতে হয় তাকামল পরীক্ষা। যতদিন পর্যন্ত আমরা রিক্রুটিং এজেন্সির মালিক এবং এফএনএফ যারা করতেছে তারা কাজ শিখার ব্যাপারে আগ্রহী না হব, কাজ শিখানোর ব্যাপারে আগ্রহী না হবে, এখানে বোথ সাইডে কিন্তু কাজ করতে হবে। তাকামলকে যদি সহজীকরণ না করা যায়, জনগণকে যদি এইটার সাথে ফ্রেন্ডলি না করা যায়, তাহলে কিন্তু আমাদের দেশ অনেক বড় একটা হুমকিতে পড়বে। এ ব্যাপারে সৌদি আরব বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করেও কোনো মতামত পাওয়া যায়নি। সৌদি আরবের শ্রমবাজারের অস্থিরতা কাটাতে এখনই যৌথ উদ্যোগ না নিলে বড় ধরনের মানবিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। কুমিল্লায় নারী ভোটার প্রায় অর্ধেক। দেশ ও সমাজ পরিবর্তনে অংশীদারিত্ব চান তারা। সংখ্যায় শক্ত অবস্থান থাকলেও নির্বাচন মাঠে সিদ্ধান্ত, প্রতিশ্রুতি ও উন্নয়ন পরিকল্পনায় নারীর ভাবনা কতটা গুরুত্ব পাচ্ছে? কামরুল হাসানের ক্যামেরায় খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন। হাড় কাঁপানো শীতে কুমিল্লার নমশূদ্রপল্লীতে বাঁশ দিয়ে ব্যবহার্য সামগ্রী তৈরি করছেন রত্না, ছায়ারানী ও দীপালির মতো গ্রামের নারীরা। কাঁচামালের দাম বাড়ায় রুটি রুজির উপায় নিয়ে শঙ্কিত তারা। নির্বাচন নিয়ে নানা আক্ষেপ থাকলেও প্রত্যাশারও কমতি নেই তাদের। তারা বিভিন্ন দিক থেকে সুবিধা বঞ্চিত, আবার তারা দেখা গেছে বিভিন্ন কার্যক্রমগুলোতে যখন তারা যুক্ত হচ্ছে, তারা সেই সকল সুযোগ সুবিধা বা সেই সকল প্রায়োরিটিটা পাচ্ছে না। গৃহস্থালী, কৃষি, কলকারখানা, শিক্ষা, হাসপাতাল, আইনাঙ্গন বা প্রশাসন, সর্বত্রই নারীরা নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন। নারীর নিরাপত্তা এবং নারীরা যাতে বৈষম্যের শিকার না হয়, সরকারের কাছে আমরা খাওয়াইবো, ফিন্দাইবো, সুন্দর করে চালাইবো। কুমিল্লায় মোট ৪৯,৩১,০০০ ভোটারের মাঝে নারী ভোটার ২৩,৯৫,০০০। তাই এবারের নির্বাচনে প্রার্থীদের জয়ের জন্য নিয়ামক শক্তি হতে পারে তাদের ভোট। এমন একটি পরিস্থিতি নিশ্চিত করবে যেখানে একজন নারী চাইলেই তার মনের ভাব প্রকাশ করতে পারবে, তার জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত হবে। নারী পুরুষ ভেদাভেদ না করে মানুষ আমরা কিভাবে নিজেকে দিন দিন উন্নতি নিতে পারবো। নারীরা আজ আর 4 দেয়ালেই সীমাবদ্ধ নন। তারা প্রশ্ন করেন, সিদ্ধান্ত চান, জবাবদিহিতা খোঁজেন। নারীরা পরিবর্তনের শক্তি। নির্বাচনী ইশতেহারে নারী বান্ধব পরিকল্পনা রাখতে হবে। নারীর শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ যেন তারা পায়, সেরকম জনবান্ধব প্রতিনিধি বর্তমানে নারীরা চাচ্ছেন।
তাদের প্রত্যাশা শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব পরিবর্তনের পথে হাঁটবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। ভোটের অঙ্কে নয়, নীতির কেন্দ্রে নারীদের ভাবনাকে স্থান দিবেন। সেই যাত্রায় অংশীজন হতে চায় কুমিল্লার নারীরাও। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। সীমানা জটিলতায় পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে বিস্তারিত জানাতে ইসি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন জাহিদ। জানাবেন যে আপিল বিভাগের সিদ্ধান্তই নেওয়ার কথা জানিয়েছেন ইসি। এদিকে শেষ দিনে কয়টি আপিল আবেদন করেছেন প্রার্থীরা? সানি, পাবনা 1 এবং 2 আসন নিয়েই তো মূলত জটিলতা বেশ আগে থেকেই ছিল এবং আপনি জানেন যে 4 সেপ্টেম্বর নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি গেজেট জারি করা হয়। সেই গেজেটে মূলত পাবনা 1 আসনকে যে সাথিয়া উপজেলা, সেই একটি মাত্র উপজেলাকে কেন্দ্র করেই পাবনা 1 আসনের সীমানা নির্ধারণ করা হয় এবং একই সঙ্গে বেড়া এবং সুজানগর যে উপজেলা, এই দুটি উপজেলাকে নিয়ে পাবনা 2 আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়। যদিও সেই সিদ্ধান্তের প্রতিবাদে আবারও কিন্তু হাইকোর্টে রিট করা হয় এবং সেই রিটের পরিবর্তে হাইকোর্ট কিন্তু ভিন্ন একটি মত দেন নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত ছিল তার বিপক্ষে। কাজেই সেখানে বেশ জটিলতা তৈরি হয়েছিল এবং গত 4 জানুয়ারিও কিন্তু সেই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাতিল করে আগের যে সীমানাটি ছিল সেই সীমানা কিন্তু পুনর্বহাল করার জন্য রায় ঘোষণা করেন। তবে আজ এটি আবারও কিন্তু জানা গিয়েছে যে আসলে সেই রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং একজন প্রার্থীর পক্ষ থেকে আবারও কিন্তু পুনরায় হাইকোর্টে রিট করা হয়েছে। কাজেই এই যে রিট, পাল্টা রিট কিংবা সিদ্ধান্তের বিরুদ্ধে সিদ্ধান্ত, এগুলো নিয়েই মূলত সীমানা সংক্রান্ত জটিলতা কিন্তু শেষ হয়নি। কাজেই সাথিয়া উপজেলাকে নিয়ে পাবনা 1 আসনে নির্বাচন হবে নাকি বেড়া এবং সুজানগর উপজেলা নিয়ে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত পাবনা 2 আসন সেটি আসলে ঠিক থাকবে, সেই বিষয়ে জটিলতা শেষ না হওয়ার কারণেই মূলত আজকের এই সিদ্ধান্তটা কিন্তু এসেছে। একই সঙ্গে যেহেতু আজ একই সঙ্গে যে মনোনয়ন গ্রহণ এবং বাতিল, এর বিপক্ষে এবং পক্ষে যে আপিল গ্রহণ সেটিও কিন্তু আজকে চলছে এবং আজকে যেহেতু এখন একটু আগে শুরু হলো, গতকালকে পর্যন্ত 469টি আবেদন কিন্তু জমা পড়েছিল এবং নির্বাচন কমিশনে এখানে মোট 10টি বুথ, এটি অঞ্চলভিত্তিক বুথ করা হয়েছে। এখানে মূলত এসে প্রার্থীরা কিংবা প্রার্থীর পক্ষে তারা কিন্তু এখানে আপিল জমা দিচ্ছেন এবং আজ যেহেতু কার্যক্রম শুরু হলো, আমরা কালকের খবরটাই আবারও উল্লেখ করতে চাই যে আসলে আজ দিনভর যেমন চলবে, গতকালকেও কিন্তু সর্বোচ্চ সংখ্যক এই আপিল কিন্তু জমা পড়েছিল এবং সেখানে মনোনয়ন বাতিলের বিপক্ষে যেমন এখানে আপিল জমা পড়েছিল, একই সঙ্গে মনোনয়ন যে গ্রহণ হয়েছে তার বিপক্ষেও কিন্তু সেই আপিল জমা পড়েছিল। তবে আমরা আজকের দিনে কার্যক্রম হয়তো আরো কিছুক্ষণ পরে জানতে পারবো। আপাতত এটুকুই খবর যে পাবনা 1 এবং 2 নিয়ে নির্বাচন কমিশন যে সিদ্ধান্তটি গ্রহণ করেছিল সেটি আদালতের রায়ে আপাতত নির্বাচনটি স্থগিত থাকছে। সানি, প্রার্থীদের আপিল আবেদনের শেষ দিনে নির্বাচন কমিশনে ভিড় করছেন আসন্ন সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীরা, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জাহিদ। চট্টগ্রামের ডিসি পার্কে চতুর্থবারের মতো শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। এবার দেশি বিদেশি 140টি প্রজাতির লক্ষাধিক ফুলের পাশাপাশি অন্যতম আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে জিপলাইন, ক্লাম্বিং ট্রি, আমব্রেলা ট্রি সহ মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। জানাবেন যে ফুল উৎসবে কী ধরনের ফুল দেখছেন, ফুল প্রেমীদের ভিড় কেমন? বিদেশি ফুল টিউলিপ থেকে শুরু করে বাংলার ডালিয়া সব ধরনের ফুলের সমারোহ ঘটানো হয়েছে ডিসি পার্কে। আমরা একটু আগেই মূলত আজকের যে মাসব্যাপী ফুল উৎসব সেটির উদ্বোধন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হক। এর পরপরই মূলত উন্মুক্ত করে দেয়া হয়েছে এই পার্কটি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সী মানুষ হাজারো ফুলের ঘ্রাণ নিতে, একই সাথে ফুলের সৌন্দর্য উপভোগ করতে ছুটে এসেছে। আপনাকে বলে রাখি যে প্রতি বছরের মতো এবছরও জেলা প্রশাসন এই ডিসি পার্কে ফুল উৎসবের আয়োজন করেছে, যেখানে 140 প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহ ঘটানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই ফুলের উৎসবের পাশাপাশি কিন্তু বেশ বিনোদনের বেশ কিছু রাইড সংযুক্ত করা হয়েছে, যেমনটি আপনি বলছিলেন ক্লাইম্বিং ট্রি থেকে শুরু করে কায়াকিংয়ের ব্যবস্থাও কিন্তু এখানে রাখা হয়েছে। বড় 2টি দিঘি রয়েছে, সেই দিঘিতে কায়াকিংয়ের ব্যবস্থা করা হয়েছে, আমরা সেই দৃশ্যগুলো দেখছি। একই সাথে মাল্টি ফেস্টিভ্যাল, অর্থাৎ প্রতিদিন এখানে সন্ধ্যা থেকে রাত 8টা পর্যন্ত 14টি দেশের শিল্পীরা
শিল্পীদের অংশগ্রহণে মাল্টি ফেস্টিভ্যাল যে কালচারাল অনুষ্ঠান সেটি এখানে অনুষ্ঠিত হবে, সেই কথাগুলো আমরা জানতে পেরেছি। একই সাথে আরেকটি বিষয় আপনার মধ্যে বলে রাখি, সেটি হচ্ছে আজকের এই যে উদ্বোধন করা হয়েছে মাসব্যাপী ফুল উৎসব, সেখানে কিন্তু আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন, একই সাথে গণভোট, সেই বিষয়ে প্রচারণার জন্য বিশেষ একটি বুথ এখানে স্থাপন করা হয়েছে এবং প্রচারণা কার্যক্রম এখানে চালানো হচ্ছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে মাসব্যাপী যে ফুল উৎসব সেটি আজ থেকে শুরু হয়েছে, চলবে আগামী 8 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত উন্মুক্ত এটি খোলা থাকবে, তবে টিকিট মূল্য রাখা হয়েছে 50 টাকা। এই ছিল আমার কাছে চট্টগ্রামের ডিসি পার্ক থেকে ফুল উৎসবের সবশেষ তথ্য। চট্টগ্রামের ডিসি পার্ক থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মাহফুজ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন রূপ নিয়েছে সরকার বিরোধী বিক্ষোভে। তেহরান সহ 31টি প্রদেশের 3 শতাধিক জায়গায় আন্দোলনে যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ। আগুন দেওয়া হয়েছে পুলিশের বাইক, সরকারি টেলিভিশন চ্যানেল, গভর্নর অফিস ও বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায়। ভেঙে ফেলা হয়েছে কুদস বাহিনীর সাবেক প্রধান কাসেম সুলাইমানির ভাস্কর্য। ইন্টারনেটে বিচ্ছিন্নতার পর বন্ধের পথে মোবাইল ফোন সেবাও। তেহরান সহ বেশ কয়েকটি শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। সরকার বিরোধী বিক্ষোভের ডাক দেন নির্বাচিত যুবরাজ রেজা পাহলভি। এরপর থেকেই বিশাল মিছিল নিয়ে রাস্তায় নামে আসে সাধারণ মানুষ। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমিনিকে উৎখাতের স্লোগানে ফেটে পড়ে। এদিকে বিক্ষোভকারীদের হত্যা করলে ইরানের শক্তিশালী হামলা চালানোর হুঁশিয়ারি জানিয়েছেন ট্রাম্প। এই ছিল এখন বাণিজ্য। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।